নন্দিনীর বেশ কয়েক বছর আগে নিলয়ের সাথে বিয়ে হয়। তাদের একটা ছোট মেয়ে আছে, নাম মিনি। তাকে নিয়ে তাদের সংসার জীবন বেশ ভালোই কাটছে। এমনই একদিন কি গো, কি হয়েছে? তুমি এভাবে বসে আছো কেন? তোমার কি কোনো কারণে মন খারাপ? আসলে কি বলবো নন্দিনী, আমার না কিছুই ভালো লাগছে না। এখন এমন একটা সময় এসেছে যে টাকা ছাড়া কোনো চাকরিই পাওয়া যায় না। আমাদের এত বড় সংসার, মেয়েটার পড়াশোনা, বাবা মায়ের কত কিছু লাগে, আর তুমি তো আমার স্ত্রী, তোমাকেও সময় মতো কিছু দিতে পারছি না। এই যন্ত্রণার সহ্য হচ্ছে না আমার। কবে একটা চাকরি পাবো তাও জানি না। তুমি এত কিছু নিয়ে ভেবো না। দেখবে, বিধাতা তোমার জন্য ভালো কিছুই রেখেছেন। হয়তো এখন তোমার পরীক্ষা নিচ্ছেন। আর তাছাড়া তুমি তো আগে চাকরি করেছ, এমন তো না যে কখনোই চাকরি পাওনি। তুমি চিন্তা করো না, দেখবে তুমি এর চেয়েও ভালো চাকরি পাবে। জানি না কি হবে, কিন্তু আজকে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি। দেখি কি হয়। ওই কোম্পানিতে আমার এক বন্ধু চাকরি করে। ও বলল আমার জন্য চেষ্টা করবে। যদি ভাগ্যে থাকে তাহলে চাকরিটা হয়ে যেতে পারে, কিন্তু তারপরেও খুব চিন্তা হচ্ছে। যদি কোনো কাজ না পাই তাহলে কিছুদিন পর না খেয়ে থাকতে হবে। যাই হোক, আমার এখন যেতে হবে। তুমি বাবা মায়ের খেয়াল রেখো, তারাও খুব চিন্তায় আছে। তুমি তাদের নিয়ে এত ভেবো না, মন দিয়ে ইন্টারভিউটা দিয়ে এসো। এত কিছু নিয়ে ভাবলে তো কোনো কিছুতেই সফল হতে পারবে না। যাও, বেশি দেরি করো না। এই কথা শুনে নিলয় আর কিছু না বলে চলে যায়। কিছুদিন কেটে যাওয়ার পর নিলয়ের ফোনে কল আসে। তাকে জানানো হয় সে চাকরি পেয়ে গেছে। এই খবর শুনে নিলয় খুব খুশি হয় এবং বাবা মায়ের কাছে গিয়ে সমস্ত কথা বলে। আমরা খুব খুশি হয়েছিলে বাবা। তোকে এত চিন্তিত দেখতে ভালো লাগছিল না। বিধাতার কাছে অনেক দোয়া পড়েছি তোর জন্য। তুই অনেক পরিশ্রমী ছিলে। বাবা, তোর কাজের কোনো অভাব হবে না। হ্যাঁ নিলয়, আমিও খুব খুশি হয়েছি। কিন্তু শোন, খুব সাবধানে কাজ করবি। কোনো খারাপ লোকের সঙ্গে মিশিস না। অনেক মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না। ঠিক আছে বাবা, তোমরা চিন্তা করো না, আমি সাবধানে থাকব। আর তোমাদের কি কিছু লাগবে? আমি কিছুক্ষণ পর বাইরে যাব, তখন নিয়ে আসতাম। না রে বাবা, এখন আমাদের কিছুই লাগবে না। তুই এখন একটু নিজেকে নিয়ে ভাব। এতদিন তো চিন্তায় চিন্তায় মুখটা শুকিয়ে ফেলেছিস। ঠিক আছে মা, আমি তাহলে এখন আসি। কোথায় গিয়েছিলে তুমি? এত ভালো একটা খবর পেলাম, একটু তো আমাকে সময় দিতে পারতে। কত দিন ধরে অপেক্ষায় ছিলাম এই দিনটার জন্য, তুমি কি সেটা জানো না? তুমি রাগ করছো কেন? আমি তো বাড়িতেই ছিলাম। আসলে এত ভালো একটা খবর বাবা মাকে না জানিয়ে শান্তি পাচ্ছিলাম না, তাই তাদের কাছে তাড়াতাড়ি গিয়ে জানিয়ে আসলাম। এখন তো তোমার কাছে এসেছি, যত কথা বলার এবার বলো। আমি আমার একমাত্র বউয়ের সব কথা শুনব। প্লিজ, তুমি আজকের দিনে রাগ করো না। তুমি এমনভাবে কথা বলো, তোমাকে আর কিছুই বলতে পারি না। যাই হোক, তুমি যেহেতু চাকরি পেয়েছ, তাই আমি মায়ের কাছে যাব। ওদেরও বলতে হবে, আর সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। ভাই ভাবি খুবই খুশি হবে। এভাবে তারা কথা বলতে বলতে খুশিতে দিন কাটাচ্ছিল। নিলয় চাকরি পাওয়ার পর থেকে তাদের সংসারের আর্থিক অবস্থা ধীরে ধীরে ভালো হতে শুরু করে। হাসি আর খুশিতে তাদের দিন কাটছিল। নন্দিনী, তোকে তো আমি কতবার বলেছি যে নিলয়কে নিয়ে আমাদের বাড়ি থেকে ঘুরে আসিস। তুই কেন গেলি না মা? আমি কতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম। আর বলো না মা, এখন নিলয় খুব ব্যস্ত, তেমনভাবে সময় পাচ্ছে না। আর তাছাড়া জানোই তো, বাড়িতে দুইটা বুড়ো শ্বশুর শাশুড়ি আছে, তাদের জ্বালায় তো আর কিছু করা যায় না। সারা দিন শুধু এটা চায় ওটা চায়। আমার আর সহ্য হচ্ছে না এসব। কতবার তোমার জামাইকে বলছি আমাকে নিয়ে শহরে থাকো, মাসে মাসে তোমার বাবা মায়ের কাছে না হয় টাকা পাঠিয়ে দিও, কিন্তু সে তো আমার কোনো কথাই শুনছে না। কি করব এখন বলো তো মা? তোর কথা নিলয় কেন শুনবে না? প্রত্যেক স্বামীরই বউয়ের কথা শুনে চলতে হয়। কেউ যদি তা না করে, তাহলে তার ফল কোনোদিনই ভালো হয় না। শোন, এভাবে তো আর চলতে পারে না। তোকে কিছু একটা করতেই হবে। তোর সংসার, তোর স্বামী, তোকে তো নিজের করে বুঝে নিতে হবে। আজকে নিলয় বাড়িতে ফিরলেই বলবি যে সংসার আলাদা করতে চাস, আর তার বাবা মায়ের সঙ্গে থাকবি না। তোদের ছোট একটা মেয়ে আছে, তার ভবিষ্যতের কথাও তো চিন্তা করতে হবে। এমনভাবে যদি বাবা মায়ের জন্য সব শেষ করে দেয়, তাহলে তো কিছুই হবে না তোদের। ঠিক বলেছ মা,
আমার মিনির জন্য হলেও আমার সংসারটা আলাদা করতে হবে। জানো তো মা, সব সময় শুধু মা বাবার কথা ভাবে, আমাদের দুই মা মেয়েকে কোথাও ঘুরতে নিয়ে যায় না, বাইরের কোনো ভালো মন্দ খাবারও খাওয়ায় না। এভাবেই নন্দিনীর মা তাকে নানা রকম কথা শিখিয়ে দেয়। বেশ কয়েক ঘন্টা নন্দিনীর কাছে থেকে সে বাড়িতে ফিরে যায়। বৌমা, নিলয় কোথায়? ও কি অফিসে চলে গেছে? ওর সাথে আমার কিছু কথা ছিল। ওর সাথে এত জরুরিভাবে কি কথা বলবেন মা? আমাকে বলুন, ও ফিরলেই আমি বলে দেব। আসলে বৌমা, আমাদের দুইজনেরই ওষুধগুলো শেষ হয়ে গেছে, তাই নিলয়কে বলতে আসলাম একটু তাড়াতাড়ি ওষুধগুলো লাগবে। পারলে তুমি একটু কল করে বলে দিও বৌমা, ও যেন ফিরার পথে নিয়ে আসে। আচ্ছা মা, আপনাদের কি বসে বসে 3 বেলা ভাত খাওয়া আর ওষুধ খাওয়া ছাড়া কোনো কাজ নেই? সব সময় এত আপনার ছেলের টাকা খরচ করতে চান কেন? ওর তো একটা পরিবার হয়েছে। এখন তো শুধু আপনার জন্য ভাবলেই হবে না মা, ভবিষ্যতের জন্যও তো কিছু ভাবতে হবে। আপনাদের দুইজনের পিছনে কত টাকা খরচ হয়ে জানেন? একটু কষ্ট করতে শিখুন। ছেলের ঘাড়ে ভর করে আর খাবেন না দয়া করে। এমন কথা শুনে রহিমা বেগম অনেক কষ্ট পায়। সে বুঝতে পারেনি যে তার বউমা তাকে এভাবে অপমান করবে। সে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এমনভাবেই আরও কিছুদিন অতিবাহিত হয়। শোনো, আমি আর এভাবে আমার সংসার নষ্ট করতে পারবো না। আমি চাই তুমি আমাকে আর মিনিকে নিয়ে শহরে গিয়ে থাকো। তোমার বাবা মাকে যতটুকু পারবে মাসে টাকা পাঠাবে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি আর এ বাড়িতে থাকতে পারবো না। আর তাছাড়া মিনিও তো বড় হচ্ছে, ওকে ভালো কোনো স্কুলে ভর্তি করতে হবে। ওর ভবিষ্যতের কথা চিন্তা করেই আমাদের শহরে গিয়ে থাকা উচিত। আমাদের বাড়িটা তো এমন কোনো গ্রামে নয় যে এখানে স্কুল কলেজ নেই। এখান থেকেই মিনি ভালোভাবে লেখাপড়া করতে পারবে। এই অজুহাতে আমি আমার বাবা মাকে একা ফেলে কোথাও যেতে পারবো না। আগেও তোমাকে বলেছি, এখনও বলছি, আমি আমার বাবা মাকে ছেড়ে কোথাও যাব না। তুমি কি বুঝতে পারছো না? আমি ছাড়া আমার বাবা মায়ের আর কে আছে বলো? আমি না থাকলে ওরা দম বন্ধ হয়ে মারা যাবে। তাই নিজের স্বার্থের জন্য বৃদ্ধ বাবা মাকে ছেড়ে শহরে গিয়ে আমি কোনোদিনও সুখে থাকতে পারবো না। তুমি কি সারা জীবন শুধু বাবা মা করবে? তোমার বউ আর সন্তানের কথা ভাবতে হবে না? জানো তো, আমার মনে হয় তোমার এই বুড়ো বাবা মায়ের জন্য আমরা দুজন কোনো দিনও সুখে শান্তিতে থাকতে পারবো না। ওরা দুজন আমার জীবনে অভিশাপের মতো হয়ে আছে। যত দিন তারা বেঁচে থাকবে ততদিন আমরা সুখের মুখ দেখতে পারবো না। এই কথা শুনে নিলয় অনেক রেগে যায় আর নন্দিনীর গালে একটা চড় মারে। তুমি আমাকে মারলে? তোমার বাবা মায়ের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? না না, আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। আমি আজই আমার মায়ের কাছে চলে যাব। তুমি থাকো তোমার মা বাবাকে নিয়ে। এই কথা বলে নন্দিনী রাগ করে তার মেয়ে মিনিকে নিয়ে মায়ের বাড়ি চলে যায়। কি হলো নিলয়? বৌমা এভাবে কোথায় চলে গেল? তোদের মধ্যে কি হয়েছে বল? মা, নন্দিনী কেমন যেন হয়ে গেছে। এখন শুধু নিজের কথা ভাবে। ও তোমাদের আর সহ্য করতে পারে না। আমাকে নিয়ে শহরে থাকতে চায়। আমি কি করে ওর কথা শুনব বলো? ও যদি আমার জানটা চায় তবু আমি দিয়ে দিব, কিন্তু তোমাদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না মা। নন্দিনী রাগের মাথায় মায়ের বাড়ি গেছে। কদিন থাকুক, পরে না হয় আমি গিয়ে নিয়ে আসব। বাবা, যদি বৌমা এটাই চায় তুই ওর কথা শোন। আমাদেরকে নিয়ে এত ভাবিস না বাবা। তোর মতো সন্তান থাকতে আমাদের কখনো কষ্ট হবে না রে। কিন্তু এখন তো শুধু মা বাবাকে নিয়ে ভাবলে হবে না, নিজের সংসার নিয়েও ভাবতে হবে। তাই তুই কালকেই বৌমাকে নিয়ে আয়, আর কিছুদিনের মধ্যেই শহরে চলে যা বাবা। এটাই তোদের জন্য ভালো হবে। মা, আমি তো তোমাকে বললাম, নন্দিনী এইটা ছাড়া যা চাইবে আমি ওকে তাই দিব। কিন্তু তোমাদের ছেড়ে কোথাও যাব না। তুমি এটা নিয়ে এত ভেবো না মা, সব ঠিক হয়ে যাবে। তুমি এখন ঘরে যাও। কি ব্যাপার? তুমি এখানে কেন এসেছো? কেন মা, আমি কি এখানে আসতে পারি না? আমার স্ত্রী আর মেয়ে এখানে আছে, তাই ওদের বাড়িতে নিয়ে যেতে এসেছি। ওদের একটু ডেকে দিন মা। ওরা আর তোমার বাড়িতে ফিরে যাবে না। এখন থেকে আমার মেয়ে আমার কাছেই থাকবে। আর যে আমার মেয়ের গায়ে হাত তোলে, ভালো মন্দের বিচার করে না, তার কাছে আমি আমার মেয়েকে আর পাঠাবো না। তুমি এখনই চলে যাও। কিছুদিন পর নন্দিনী তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবে। মা, আপনি এসব কি বলছেন? আমি তো নন্দিনীকে খুব ভালোবাসি। আগে কখনো ওর গায়ে হাত তুলি নাই, কখনো না। আর ও এখন যা চাইছে
আমি কি করে সব দিতে পারি বলেন? ও যেমন আমার জীবনের অনেক প্রিয় মানুষ, তেমনি আমার মা বাবাও তো আমার জীবনের সবচেয়ে প্রিয়জন। ওনারা আমাকে জন্ম দিয়েছেন, তাদের ভালো রাখার দায়িত্বও তো আমার। তাহলে আমি কি করে তাদের ছেড়ে আপনার মেয়েকে নিয়ে শহরে গিয়ে থাকতে পারি বলেন? আর এই সামান্য বিষয়টির জন্য নন্দিনী আমাকে ডিভোর্স দেবে, এটা আপনি কিভাবে বললেন মা? এটা তোমার কাছে সামান্য বিষয় হলেও অন্যদের চোখে এটা সামান্য না। এমন মা বাবা ভক্ত ছেলের সাথে আমার মেয়ের সংসার করা লাগবে না। তুমি এখনই যাও এখান থেকে। আমি আপনার সাথে আর কোনো কথা বলতে চাই না। আপনি নন্দিনীকে ডাকুন, আমি ওর সাথে কথা বলবো। ও কখনোই এমনটা করতে পারে না। এমন চিৎকার শুনে ঘরের ভেতর থেকে নন্দিনী সেখানে আসে। কি হয়েছে? তুমি এমন চিৎকার করছো কেন? আর ভদ্রলোকের বাড়ি এটা, এখানে এমন চিৎকার করা যাবে না। নন্দিনী, আমি এসব কি শুনছি? তুমি কি সত্যিই আমার সাথে সংসার করতে চাও না? আমাদের একটা ছোট মেয়ে আছে, অনেক দিনের সংসার আমাদের। এই সামান্য বিষয়ে তুমি এমন করে সংসারটা ভেঙে দিও না। প্লিজ, তুমি বাড়ি ফিরে চলো। আমি আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না। মা যেটা বলেছে সেটাই হবে। আমি তোমার সাথে আর যাব না। আমি আমার মেয়েকে নিয়ে সারা জীবন এখানেই ভালো থাকব। তুমি চলে যাও এখান থেকে। যে আমার কোনো কথা শোনে না তার সাথে আমি কিছুতেই সংসার করব না। তোমার মা বাবার সাথে ওইভাবে থাকার থেকে আমার মায়ের বাড়িতেই থাকা অনেক ভালো। নিলয় অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু নন্দিনী তার কোনো কথা শোনে না। শেষ পর্যন্ত মন খারাপ করে নিলয় চুপচাপ সেখান থেকে ফিরে যায়। কি হয়েছে তোর? তুই এভাবে কান্না করছিস কেন? মা, যেভাবেই হোক আমি তো নিলয়ের সাথে সংসার করেছি। ও আমার মেয়ের বাবা। এভাবে ওকে অপমান করা উচিত হয়নি। আমার খুব খারাপ লাগছে মা। তুই সবকিছু ভুলে গেলি নাকি? তোকে মেরেছে ও। আর একবার যখন তোর গায়ে হাত উঠেছে, মনে রাখ, বারবার উঠবে। তুই কি দেখতে খারাপ নাকি যে ওই ছেলের ঘর করতে হবে? আমি তোকে ওর চাইতেও ভালো ঘরে বিয়ে দেব। তাই এসব নিয়ে তুই আর ভাবিস না। নতুন করে জীবন শুরু কর। আমি তোর ভাইকে বলেছি, খুব তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা করছি। এই কথা বলে নন্দিনীর মা চলে যায়। নন্দিনীর ডিভোর্স হয়ে যাওয়ার কয়েক মাস পর থেকেই তার মা তাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতে থাকে, কিন্তু কেউ নন্দিনীকে বিয়ে করতে রাজি হয় না। তার একমাত্র কারণ ছিল তার মেয়ে মিনি। এমনভাবেই আরও কিছুদিন অতিবাহিত হয়। মা, আমাকে কিছু টাকা দাও না। মিনির স্কুলের জন্য লাগবে। আমি নিজের টাকা খরচ করে পরের মেয়েকে পালবো? তুই আমার মেয়ে, তোর ভাত কাপড়ের দায়িত্ব আমি নিতে পারবো, কিন্তু এই মেয়ের কোনো দায়িত্ব আমি নেব না। তোদের ডিভোর্স যখন হয়েই গেছে, এই মেয়েটাকে ওর বাবার কাছে পাঠিয়ে দে, তাহলেই তো তুই ভালো একটা সংসার গুছিয়ে নিতে পারবি। আর এই জন্যই তো তোকে কেউ বিয়ে করতে চাইছে না। তুমি এসব কি বলছো? যদি আমি তোমার কাছে ভারী না হই, তাহলে মিনি আমার কাছে কেন ভারী হবে? ও তো আমার মেয়ে। আর তাছাড়া সবকিছু আমি ছাড়তে পারবো, কিন্তু আমার মেয়েকে আমি কখনো ছাড়তে পারবো না। আর তুমিই বা কেন এত জোর করছো আমার বিয়ের জন্য? আমাকে আমার মতো থাকতে দাও না মা। আমি আর কোনো বিয়ে করতে চাই না। শোন, এখন আর আমার হাতে কিছু নেই। তুই এই বাড়িতে আর কতদিন থাকবি এভাবে? আমি নিজেই তোর ভাইয়ের সংসারে খাচ্ছি। সারা জীবন তোর মেয়ে আর তোর দায়িত্ব নেবে নাকি ওরা? এই কারণেই তোকে বিয়ে দিতে চাইছিলাম, কিন্তু সেটাও হচ্ছে না তোর মেয়ের জন্য। এত জ্বালা আর ভালো লাগছে না আমার। প্রতিবেশীরা সবাই বাজে কথা বলছে। ডিভোর্সে মেয়েকে ঘরে রাখা যে কতটা কষ্টর সেটা তুই কখনো বুঝবি না। এই কথা বলে শম্পা বেগম সেখান থেকে চলে যায়। আজ আমি আমার মায়ের কাছে বোঝা হয়ে গেছি। যে আমাকে ডিভোর্স দিতে বলেছিল, সেই মা আজ আমাকে ডিভোর্সি মেয়ে বলছে। আমি এখন কি করব? কোথায় যাব? আমার এই ছোট মেয়েটিকে কি করে মানুষ করব আমি? আজ মনে হচ্ছে সংসারটা ছেড়ে এসে আমি অনেক বড় ভুল করেছি। একটু মানিয়ে নিলে হয়তো আজ এই দিন দেখতে হতো না। আমার মেয়েটিকে অবহেলা করতো না কেউ। এসব বলে নন্দিনী কান্না করতে থাকে। সে এখন কি করবে কিছুই বুঝতে পারে না। কি গো নবাব নন্দিনী, এভাবে আর কতক্ষণ বসে থাকবে? আমাদের টাকায় খেয়ে খেয়ে একদম সব শেষ করে দিচ্ছ। যাও, বাড়ির কাজগুলো করে ফেলো, এতে একটু শান্তি মিলবে আমাদের। জীবনে কি পাপ করেছিলাম যার জন্য এই ডিভোর্সি ননদকে পালতে হচ্ছে? ভাবি, আমি তো তোমার সংসারে সমস্ত কাজ করে দিই। আর আমরা মা মেয়ে কী বা খাই? কেন সবসময় এমন অপমান করে কথা বলো?
বিশ্বাস করো, আমি ডিভোর্স দিতে চাইনি। কেমন করে হলো জানি না। যে কারণেই ডিভোর্স হোক, আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি, কিন্তু এখন আর কোনো লাভ নেই। আমার জীবন তো শেষ করেই ফেললাম, তার সাথে সাথে আমার ছোট মেয়েটার জীবনও শেষ হয়ে গেল। তোমার এসব ন্যাকা কান্না আমি দেখতে আসিনি। যা বলেছি করে ফেলো। আর কি বললে? তোমরা মা মেয়ে কতটুকু খাও সেটা এখন বুঝবে কি করে? বসে খেলে কি বোঝা যায়? 2 দিন বাইরে থেকে দেখো খিদের কি জ্বালা। আর কেই বা তোমাদের খাবার দেবে? যত সব অপয় আমার সংসারে এসে পড়েছে। মা, এ কি? এটা তো আমার মিনির কণ্ঠ। আমাকে এভাবে ডাকলো কেন? মেয়েটা পড়ে গিয়ে ব্যথা পেল না তো? যাই, গিয়ে দেখি। মা, মা দেখো না, মামি আমাকে মারছে। আমি কিছুই করিনি মা। ভাবি, তুমি এইটুকু একটা বাচ্চার গায়ে কি করে হাত দিতে পারো? ও কি এমন অন্যায় করেছে যে তুমি ওকে মারছো? মারব না তো কি, মাথায় তুলে নাচাবো তোমার মেয়েকে নিয়ে? আমি ঘরে নেই বলে আসে দেখি ফোনটা নাড়াচাড়া করছে। যদি হাত থেকে পড়ে ভেঙে যেত তাহলে আমাকে ফোনটা ওর বাবা কিনে দিত। যে মেয়ে অন্যের ঘরে ঢুকে চুপি চুপি কোনো জিনিসে হাত দেয় সে তো একটা চোর, যখন তখন যা ইচ্ছে চুরি করতে পারে। ভাবি, এসব কি বলছো? আমার এইটুকু মেয়ে তোমার কোনো জিনিস চুরি করবে? এই ধরনের কথা কি করে বলছো তুমি? তোমাদের টাকায় খাচ্ছি বলে যা নয় তাই বলবে? আমাকে কিছু বললে আমি সহ্য করে নেব, কিন্তু আমার মেয়েকে বললে আমি কাউকে ছাড়ব না। ও নিষ্পাপ একটা বাচ্চা, না বুঝে হয়তো ফোনটা হাতে নিয়েছে, তাই বলে তুমি আমার মেয়ের ওপর হাত তুলতে পারো না। ওর বাবা না থাকলেও এখন ওর মা বেঁচে আছে। কি করবে তুমি? আমার যা ইচ্ছে আমি তাই করব। আমার কোনো জিনিসে হাত দিলে আমি আবার মারব। আমার স্বামীর টাকায় খাচ্ছ আর আমাকে চোখ রাঙিয়ে কথা বলো? এত বড় সাহস তোমার কি করে হলো? আর যদি কখনো আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলো, এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তখন এই মেয়েকে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খেতে হবে। এখন তো আমাকে এমন কথা শুনতেই হবে, কারণ জীবনের একটা ভুলে সারা জীবন পস্তাতে হয়। কিন্তু যাই হয়ে যাক, যদি আমাকে ভিক্ষা করেও খেতে হয় তবুও ভালো, কিন্তু চোরের অপবাদ নিয়ে আমি আর একদিনও এখানে থাকব না। হ্যাঁ, তাই যা, তাহলে আমার মাথা থেকেও একটা বোঝা কমবে। সারা জীবন তোকে বসিয়ে খাওয়াতে পারবো না। ভেবেছিলাম ভালো কোনো ঘরে বিয়ে দিতে পারবো, কিন্তু সেটাও তো হলো না। তাই এ বাড়ি থেকে চলে গেলে আমরা সবাই শান্তি পাব। মায়ের মুখে এমন কথা শুনে নন্দিনী আর কিছু না বলে মিনিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। মা, আমার খুব খিদে পেয়েছে। আমাকে কিছু খেতে দাও না মা, অনেকক্ষণ হলো কিছু খাই না। তুই মন খারাপ করিস না মা, তোর সাথে আমি আছি, ঠিক একটা ব্যবস্থা করব। চল গিয়ে দেখি কেউ কোনো খাবার দেয় কিনা আমাদের। এভাবে তারা দুইজনে কথা বলতে থাকে। অন্যদিকে নিলয় এখানে কোনো কাজে এসেছিল। সে হঠাৎ নন্দিনী আর মিনিকে দেখে আর তাদের কাছে যায়। কেমন আছো নন্দিনী? আর আমার সোনা মেয়ে, আমার প্রাণ, তুই কেমন আছিস মা? তোকে কত দিন দেখিনি। বাবার কথা কি তোর মনে পড়ে না? হ্যাঁ বাবা, তোমার কথা আমার খুব মনে পড়ে। জানো বাবা, মামি আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। মাকে ওরা অনেক অপমান করেছে। কি বলছিস তুই নন্দিনী? এটা কি সত্যি কথা যে মা তোমার একটু কষ্ট হবে বলে সংসার করতে দিল না, সেই মা তোমাকে আজ বাজি থেকে বের করে দিল? তার ওপর আবার এই ছোট মেয়েটা তোমার সাথে আছে। কি করে পারল এটা? আসলে কি বলো তো, পাপ করলে তো তার শাস্তি পেতেই হবে। ছোট কিছু বিষয় নিয়ে তোমাকে ডিভোর্স দিয়েছি। তোমার বাবা মা আমাকে কত ভালোবাসত, তাদের ছোট করে কথা বলেছি, তাই হয়তো আজ আমার এই পরিণতি। যেহেতু কোনো কারণে তোমার সাথে দেখা হয়ে গেছে, তাই আমি তোমার কাছে মাফ চাইছি। তুমি আমায় পারলে মাফ করে দিও, আর তোমার মা বাবাকেও বলো তারা যেন আমায় মাফ করে দেয়। আজ আমি সব কিছুর জন্য অনুতপ্ত, কিন্তু এখন আর সময় নেই। যাই হোক, আমার যা হবার হবে আমি মেনে নেব। কিন্তু মিনি তো তোমারও মেয়ে, তুমি ওকে তোমার বাড়ি নিয়ে যাও, ওকে ভালো একটা জীবন দাও। আমি চাই না আমার মেয়ে আমার জন্য কষ্ট পাক। একটা মাকে কি করে তার সন্তানের থেকে আলাদা করব বলো তো? হয়তো তুমি কোনো কারণে আমাকে ডিভোর্স দিয়েছ, কিন্তু আমি তোমাকে ডিভোর্স দেইনি। তোমার জন্যই অপেক্ষা ছিলাম যে তুমি হয়তো একদিন ফিরে আসবে, নিজের ভুল বুঝতে পারবে। একটা ডিভোর্সি মেয়েকে না
প্রথমে সবাই ভালোবাসলেও পরে সবাই অপমান করে কথা বলে, কেউ তাদের ভালো চোখে দেখে না, এটাই চরম সত্যি। কি বলছো তুমি? আমাকে এখনো ডিভোর্স দাওনি? এতটা নিচু মনের মানুষ আমি। আমাকে তুমি কি করে আবার মেনে নিতে চাইছো? আমি তোমার যোগ্য না। তোমার কাছে এটা মনে হলেও আমি জানি তুমি নিষ্পাপ। হয়তো কোনো প্রেশারে আমাকে ডিভোর্স দিয়েছ, কিন্তু মন থেকে তুমি আজও আমাকে ভালোবাসো, তাই না? বিশ্বাস করো, তোমাকে আর মিনিকে ছাড়া আমার জীবনটা বেঁচে থেকেও মৃত্যুর মতো কাটছে। তোমরা বাড়ি ফিরে চলো। আর জানো, মা বাবাও তোমার কথা খুব বলেন, তারা মিনিকে খুব ভালোবাসেন। তুমি তাদের কাছ থেকে মিনিকে আলাদা করো না। এমন কথা শুনে নন্দিনী বাড়ি যেতে রাজি হয়। আর কিছুক্ষণের মধ্যেই তারা বাড়িতে ফিরে আসে। তাদের দেখে নিলয়ের মা বাবা খুব খুশি হন। সবাই মিলে আবার আগের মতো সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।